এই ভিডিওটিতে আমি হাইজেনবার্গের আনসার্টেইনটি প্রিন্সিপালের কতগুলো প্রবলেম নিয়ে আলোচনা করব। প্রথম প্রবলেমটি হলো show that no free electrons can exist in the nucleus. The radius of the nucleus is 10 to the power minus 15 meter. দেখাও যে একটি নিউক্লিয়াসের মধ্যে কোনো ফ্রি ইলেকট্রন থাকে না। একটি নিউক্লিয়াসের ব্যাসার্ধ 10 to the power minus 15 মিটার বা 1 ফেমটোমিটারের সমান ধরা যেতে পারে। হাইজেনবার্গের আনসার্টেনিটি প্রিন্সিপাল থেকে এই প্রবলেমটা সলভ করব। এটা হচ্ছে আমাদের কাছে কোয়েশ্চেন নাম্বার 1। কোয়েশ্চেন নাম্বার 1-এ প্রথমে আমরা লিখে নিই হাইজেনবার্গের আনসার্টেনিটি প্রিন্সিপালের যে ম্যাথমেটিক্যাল ফর্ম সেটা লিখি। সেটা আমরা সবাই জানি ডেল্টা এক্স ডেল্টা পি, যেখানে ডেল্টা এক্স হলো এক্স বা পজিশন নির্ণয়ের আনসার্টেনিটি এবং পি এক্স হলো মোমেন্টাম নির্ণয়ের আনসার্টেনিটি। এই দুটোর গুণফল হাইজেনবার্গের আনসার্টেনিটি প্রিন্সিপাল থেকে আমরা বলতে পারি এটা হবে এইচ কাট ওভার 2 এর সমান বা তার থেকে বেশি। এবারে আমরা জানি মোমেন্টাম পি হচ্ছে কোন একটা পার্টিকুলার মোমেন্টাম পি হলো সেই পার্টিকেল বা বস্তুটির ভর এবং বেগের গুণফল। তাহলে মোমেন্টামের আনসার্টেনিটি একটা নির্দিষ্ট ভরের বস্তুর ক্ষেত্রে কি হবে? ডেল্টা পি ইজ ইকুয়াল টু এম ডেল্টা ভি। তাহলে এই ফর্মুলাটা এখানে কাজে লাগাই। এটা হবে এম ডেল্টা ভি। তাহলে ডেল্টা ভিটাকে এখানে রাখছি আর এমটাকে আগে লিখলাম। আমরা মিনিমাম আনসার্টেনিটি ভ্যালুটা নিয়েই কাজ করছি, কাজেই গ্রেটার সাইনটা দিচ্ছি না। আর ডেল্টা ভি ইজ ইকুয়াল টু এইচ কাট ওভার 2 ডেল্টা এক্স, তার সঙ্গে গুণ হবে এম। আর ডেল্টা ভি ইজ ইকুয়াল টু এইচ কাট মানে আমরা জানি 1.05 টাইমস 10 টু দি পাওয়ার মাইনাস 34 জুল সেকেন্ড, নিচে 2। ডেল্টা এক্সের মান প্রশ্নে বলা আছে এটাকে নিতে হবে 10 টু দি পাওয়ার মাইনাস 15 মিটার। তাহলে এখানে নিউক্লিয়াসের রেডিয়াস 10 টু দি পাওয়ার মাইনাস 15 মিটার। অর্থাৎ একটা নিউক্লিয়াসের মধ্যে যদি একটা ফ্রি ইলেকট্রন থাকে বলে তর্কের ক্ষেত্রে ধরেও নিই, তাহলে তার অবস্থানের যে আনসার্টেনিটি সেটা হবে 10 টু দি পাওয়ার মাইনাস 15 মিটার। কাজেই ডেল্টা এক্সের জায়গায় সেই মানটা লিখলাম। এবার যেহেতু একটা ফ্রি ইলেকট্রন, তার ভর আমরা জানি 9.1 গুণ 10 টু দি পাওয়ার মাইনাস 31 কেজি, আর এখানে 10 টু দি পাওয়ার মাইনাস 15টা মিটার ছিল। বেশ, তাহলে ডেল্টা ভি এর মান তোমরা হিসেব করে দেখতে পারো, আসবে 5.77 গুণ 10 টু দি পাওয়ার 10 মিটার প্রতি সেকেন্ড। এই যে মানটা, এটা খেয়াল করে দেখো, আমাদের এই ইউনিভার্সে বা এই মহাবিশ্বে সবচেয়ে দ্রুত গতিসম্পন্ন বস্তু কি? ফোটন কণা, যার গতি হচ্ছে, যার স্পিড হলো 3 × 10 টু দি পাওয়ার 8 মিটার প্রতি সেকেন্ড। কিন্তু এইখানে একটা ফ্রি ইলেকট্রন যদি নিউক্লিয়াসে থাকে, তাহলে তার গতিবেগের আনসার্টেনিটি ভ্যালুটা এই আলোর বেগের তুলনায় অনেক অনেক বেশি, যেটা বাস্তবে সম্ভব নয়। অর্থাৎ এই যে মানটা, এটা হচ্ছে ইম্পসিবল টু অ্যাচিভ, মানে আমরা এটাকে অ্যাচিভ করা সম্ভব নয় বাস্তবে। এরপরে আমরা এর পরের প্রশ্নে চলে যাব। পরের প্রশ্নটি একবার দেখে নিই। পরের প্রশ্নটি কি আছে? নেক্সট কোয়েশ্চেনটি যেটা আছে সেটা হলো শো ইউজিং দ্য প্রিন্সিপাল অফ আনসার্টেনিটি দ্যাট প্রোটনস, নিউট্রনস অ্যান্ড আলফা পার্টিকেলস ক্যান এক্সিস্ট উইদিন দ্য নিউক্লিয়াস। অর্থাৎ হাইজেনবার্গের এই আনসার্টেনিটি প্রিন্সিপালটিকে কাজে লাগিয়ে দেখাও যে প্রোটন, নিউট্রন এবং আলফা কণিকা এরা নিউক্লিয়াসে থাকতে পারে। তাহলে প্রথমে প্রোটন আর নিউট্রন এদের অস্তিত্বটাকে দেখাই। যদি এরা থাকে, তাহলে আলফা কণিকা থাকে কিনা সেটা পরে দেখাচ্ছি। ফার্স্ট অফ অল আমাদের যেটা ধরে নিতে হবে, ধরি একটি প্রোটনের ভর এমপি এবং একটি নিউট্রনের ভর এমএন। সাধারণত দেখা গেছে এদের ভর প্রায় সমান এবং যার মান হচ্ছে 1.67 গুণ 10 টু দি পাওয়ার মাইনাস 27 কেজি। প্রোটন এবং নিউট্রনের ভর কিন্তু ইলেকট্রনের ভরের তুলনায় অনেক গুণ বেশি। তাহলে হাইজেনবার্গের আনসার্টেনিটি প্রিন্সিপাল আমরা সবাই জানি। আমি আবার লিখছি ডেল্টা এক্স গুণ ডেল্টা পি এক্স, এটা হবে লেস অর ইকুয়ালস টু এইচ কাট ওভার 2। অতএব ওই মিনিমাম আনসার্টেনিটি বা মিনিমাম যে ভ্যালুটা সেটা নিয়েই হিসেবটা করি। তাহলে ডেল্টা এক্স ডেল্টা পি এক্স এখান থেকে আমরা পেয়েছি আগের প্রশ্নটিতে যেভাবে আমরা সলভ করলাম, সেখান থেকে আমরা
লিখেছিলাম 2m ডেল্টা এক্স। তাহলে এই সমীকরণটা এখানে কাজে লাগানো যাবে। তাহলে একটি প্রোটনের ক্ষেত্রে আমরা কি জানি, m এর মান জেনে গেছি। তাহলে এবার ফার্স্ট কোয়েশ্চেন যেটা হচ্ছে ফর এ প্রোটন বা একটি প্রোটনের জন্য এমটাকে এমপি ধরবো, এর মান হচ্ছে 1.67 গুণ 10⁻⁻27 কেজি। ডেল্টা এক্স এর মান কত, এটা হচ্ছে নিউক্লিয়াসের যে ব্যাসার্ধ 10⁻15 মিটার, সেটাকে নেব। এইচ কাট এর ভ্যালু কত, 1.05 গুণ 10⁻34 জুল সেকেন্ড। অতএব এই ডেল্টা ভি এর মান কত হবে সেটা আমরা যদি লিখি, এইচ কাটের ভ্যালু হচ্ছে 1.05 গুণ 10⁻34 জুল সেকেন্ড, 2 এম এর ভ্যালু হচ্ছে 1.67 গুণ 10⁻27 কেজি, তার সঙ্গে গুণ হবে ডেল্টা এক্স এর ভ্যালু অর্থাৎ পজিশনে আনসার্টেনিটি ভ্যালু, যেটা হবে নিউক্লিয়াসের ব্যাসার্ধের সমান। এটা ফর এ প্রোটন লিখেছি। ফর এ নিউট্রন অর্থাৎ 2 নম্বর যে প্রশ্নটা এর মধ্যে আছে লুকিয়ে, সেটা হচ্ছে ফর এ নিউট্রন। সেখানে কি হবে, এই এমপি এর জায়গাটায় হবে mn, এর মানটাও কিন্তু 1.67 গুণ 10⁻27 কেজি, অর্থাৎ হিসেব করলে এইটাই আসবে এখানে যা এসছে ডেল্টা ভি। তাহলে অর্থাৎ ডেল্টা ভি এর মান তোমরা হিসেব করে দেখো কত আসে। আমার হিসেব অনুযায়ী এটা আসছে 0.5 গুণ 10⁸ মিটার পার সেকেন্ড। দেখো এটা কিন্তু আলোর বেগের তুলনায় অনেকটাই কম, ঠিক আছে? কারণ আমরা জানি আলোর বেগ কত, 3 টাইমস 10⁸ মিটার পার সেকেন্ড। আর একটা নিউক্লিয়াসের মধ্যে যদি একটা প্রোটন বা নিউট্রন থাকে তাহলে তার গতিবেগের আনসার্টেনিটি কত হতে পারে, হাফ গুণ 10⁸ মিটার পার সেকেন্ড, যেটা আলোর গতিবেগের থেকে অনেকটাই কম। তাহলে এটা পসিবল, এই ভ্যালুটা। তাহলে নিউক্লিয়াসের মধ্যে প্রোটন এবং নিউট্রনের থাকাটা পসিবল। এবারে নেক্সট যে প্রবলেমটা, মানে এই 2 নম্বর প্রশ্নেই আরেকটা ছিল আলফা পার্টিকেলের ব্যাপারে বলা ছিল, সেটা হচ্ছে আলফা পার্টিকেল। একটা আলফা পার্টিকেলের ভর কত, আমরা জানি আলফা পার্টিকেল বলতে হিলিয়াম আয়নকে বোঝায়, 2He4। এখানে প্রোটন কটা, 2টো, নিউট্রন কটা, 2টো। সেই জন্য এদের মাস নাম্বার বা ভর সংখ্যা হচ্ছে প্রোটন প্লাস নিউট্রন ইকুয়ালস টু 2 + 2 = 4। তাহলে ভর সংখ্যা হলো 4। তাহলে একটি আলফা পার্টিকেলের ভর বা একটা আলফা কণার ভর প্রোটন অথবা নিউট্রনের ভরে 4 গুণের সমান। তাহলে আমরা এখানে লিখতে পারি m আলফা = 4 গুণ mp বা 4 গুণ mn, যে কোনো একটা। তাহলে এই যে সমীকরণটা আমরা এর আগে লিখেছিলাম ডেল্টা ভি, এইখানে m এর জায়গায় আমরা লিখব 1.67 গুণ 10⁻27, তো লিখবই, এর সঙ্গে 4 গুণ করে দিতে হবে। তাহলে এই সমীকরণটিকে আমি লিখছি শুধু ভরের জায়গায় আলফা কণার ভর লিখব। হাইজেনবার্গের আনসার্টেনিটি প্রিন্সিপাল থেকে এই ডেল্টা ভি এর ভ্যালু কত আসবে, 1.05 গুণ 10⁻34 জুল সেকেন্ড। এটা হবে 2 গুণ 4 গুণ 1.67 গুণ 10⁻27 কেজি গুণ 10⁻15 মিটার। হিসেব করে দেখো এটা কত আসে। এটা আসবে হচ্ছে 0.125 গুণ 10⁸ মিটার পার সেকেন্ড। এটাও কিন্তু সম্ভব। সুতরাং নিউক্লিয়াসের মধ্যে প্রোটনও থাকতে পারে, নিউট্রনও থাকতে পারে, আলফা কণিকাও থাকতে পারে। এরপরে চলে যাব পরের প্রশ্নে। 3 নম্বর প্রশ্নটি হলো এস্টিমেট দ্য গ্রাউন্ড স্টেট এনার্জি অফ দ্য H অ্যাটম অ্যাকর্ডিং টু দ্য আনসার্টেনিটি প্রিন্সিপাল। অর্থাৎ হাইড্রোজেন অ্যাটম এর বা হাইড্রোজেন পরমাণুর ভৌমস্তরের শক্তির মান নির্ণয় করো। কিসের সাহায্যে? হাইজেনবার্গের আনসার্টেনিটি প্রিন্সিপালের সাহায্যে। প্রথমত একটা কথা বলে রাখি, হাইজেনবার্গের আনসার্টেনিটি প্রিন্সিপাল আমরা যেটা জানি ডেল্টা এক্স গুণ ডেল্টা পি এক্স, অর্থাৎ অবস্থানের আনসার্টেনিটি এবং ভরবেগের আনসার্টেনিটি, এই দুটোর গুণফল সবসময় এইচ কাট ওভার 2 এর থেকে বেশি হবে বা এর সমান হবে। তো এই ক্ষেত্রে এই যে কোয়েশ্চেনটা, এটা সলভ করার সময় আমরা ধরে নিতে পারি যে ডেল্টা এক্স এবং ডেল্টা পি এক্স এদের মান
এইচ কাটের সমান। তাহলে যুক্তিগত দিক দিয়ে এটা ঠিক আছে, কারণ মিনিমাম ভ্যালু হচ্ছে এইচ কাট ওভার 2, তাহলে এই দুটোর গুণফলের মান তার থেকে বেশিও হতে পারে। অথবা আমি যদি এইচ কাট ধরে নিই তাহলে কোনো ক্ষতি নেই, নো প্রবলেম। এবারে যে ডেল্টা এক্স হচ্ছে হাইড্রোজেন পরমাণুতে একটি ইলেকট্রন নিউক্লিয়াসের চারিদিকে যে ঘুরছে তার অবস্থানের মান, সেটা ওই কক্ষপথের বা ওই যে শক্তিস্তরে ইলেকট্রনটা ঘুরপাক খাচ্ছে তার ব্যাসার্ধের সঙ্গে সমান। এখানে ধরো ইলেকট্রনটি আছে, তাহলে ডেল্টা এক্সের মান আর, এবং ডেল্টা পিকেও আমরা মোমেন্টাম ধরে নিতে পারি পি, এটাকে পি দিয়ে লিখব। তাহলে এইখান থেকে আমরা লিখতে পারি অতএব পি ইজ ইকুয়াল টু এইচ কাট ওভার আর। এবার এই যে ইলেকট্রনটি এই নিউক্লিয়াসের চারিদিকে ঘুরছে আর ব্যাসার্ধের একটা শক্তি স্তরের মধ্যে দিয়ে, তো সেই শক্তি স্তরে থাকাকালীন ইলেকট্রনটির মোট শক্তি কত, টোটাল এনার্জি, এটা হচ্ছে ইলেকট্রনটির গতিশক্তি এবং ইলেকট্রনটির স্থিতিশক্তির যোগফলের সমান। এখন ইলেকট্রনটি যদি ভরবেগ পি হয় তাহলে গতিশক্তি আমরা লিখতে পারি পি স্কোয়ার ভাগ 2m, যেখানে m হচ্ছে ইলেকট্রনটির ভর এবং স্থিতিশক্তি হচ্ছে কুলম্বের সূত্র থেকে লিখতে পারি যে এইখানে ধরো হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে ভেতরে নিউট্রন থাকে না, এখানে একটা প্রোটন থাকে, এখানে একটা ইলেকট্রন থাকে, তাহলে এখানে প্রোটনের আধান এবং ইলেকট্রনের আধানের মান সমান, ফলে দুটো আধানকে গুণ করে দিলে হবে ই স্কোয়ার। আর এসআই পদ্ধতিতে যদি লিখি তাহলে 4πε0 আর, কারণ কেন্দ্র থেকে ইলেকট্রনটির দূরত্ব হলো আর। এটাকে আমরা টোটাল এনার্জি বা ই দিয়ে বোঝাচ্ছি। এইবার এখানে দেখো যে আমরা পি এর মানটা অলরেডি বের করে রেখেছি। ই ইজ ইকুয়াল টু, তাহলে কী দাঁড়াচ্ছে, পি স্কোয়ার ভাগ 2m, পি এর মান অলরেডি বের করে রাখা আছে এইচ কাট ওভার আর, তাহলে এটা হবে এইচ কাট স্কোয়ার ভাগ 2m আর স্কোয়ার মাইনাস ই স্কোয়ার ভাগ 4πε0 আর। এটা 1 নম্বর সমীকরণ। এবার এই শক্তিটা আমরা এখানে কী বার করতে চাইছি, আমরা চাইছি হাইড্রোজেন পরমাণুর ভৌম স্তরের শক্তি বা প্রথম যে বোর কক্ষপথ সেই কক্ষপথের শক্তি, যেটা মিনিমাম এনার্জি। তাহলে এনার্জি মিনিমাম ই মিনিমাম হবে যদি ডিই ডিআর ইজ ইকুয়াল টু 0 হয়। তাহলে 1 নম্বর সমীকরণ থেকে, সমীকরণ 1 থেকে আমরা কি পাচ্ছি, ডিই ডিআর এর মান হলো গিয়ে -2h কাট স্কোয়ার ভাগ 2m আর কিউব প্লাস ই স্কোয়ার ভাগ 4πε0 আর স্কোয়ার। এবার যদি এই শক্তিটাকে ন্যূনতম হতে হয় তাহলে আমরা ডিই ডিআরকে 0 করে দেব। তাহলে সেখান থেকে আমরা যেটা পাচ্ছি সেটা হলো, অতএব ন্যূনতম শক্তি পেতে হলে লিখতে পারি এইচ কাট স্কোয়ার ভাগ এম আর কিউব ইজ ইকুয়াল টু ই স্কোয়ার ভাগ 4πε0 আর স্কোয়ার। আর এর মান দাঁড়াচ্ছে 4πε0 এইচ কাট স্কোয়ার ভাগ এম ই স্কোয়ার। আর এর এই যে মানটা আমরা পেলাম, এই মানটাকে 1 নম্বর সমীকরণে বসিয়ে দেবো। 1 নম্বর সমীকরণ তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো, সেখানে আর এর এই মানটি যদি বসিয়ে দেওয়া যায় তাহলে মোট শক্তির যে সমীকরণটি আসবে সেটি হলো, অতএব টোটাল এনার্জি যেটা গ্রাউন্ড স্টেট এনার্জি আমরা বের করছি সেটা হবে ই ইজ ইকুয়াল টু এইচ কাট স্কোয়ার ওভার 2m গুণ এম ই স্কোয়ার ভাগ 4πε0 এইচ কাট স্কোয়ার স্কোয়ার মাইনাস ই স্কোয়ার ভাগ 4πε0 এম ই স্কোয়ার ভাগ 4πε0 এইচ কাট স্কোয়ার, और E is equal to minus m e to the power 4 over 2 4πε0 square h cut square।
এইখানে m হচ্ছে ইলেকট্রনের ভর, e হচ্ছে ইলেকট্রনের আধান, h কাটের মান আমরা জানি 1/4πε0 এর মানও জানি। সব মান যদি বসানো যায় এবং শক্তিটিকে যদি ইলেকট্রন ভোল্টে প্রকাশ করা হয় তাহলে আসবে -13.6 ইলেকট্রন ভোল্ট, অর্থাৎ একটি হাইড্রোজেন পরমাণুর ভৌম স্তরে শক্তির পরিমাণ 13.6 ইলেকট্রন ভোল্ট। এরপরে 4 নম্বর প্রশ্নে চলে যাই। সম্পূর্ণভাবে একটি একবর্ণী আলোকরশ্মি পাওয়া সম্ভব নয়, এই কথাটির অর্থ বা এর পেছনে যে যুক্তি সেটা হাইজেনবার্গের আনসার্টেনিটি প্রিন্সিপাল দিয়ে ব্যাখ্যা করে দাও। হাইজেনবার্গের আনসার্টেনিটি প্রিন্সিপালে এর আগের যে দুটো ভিডিও আমি পোস্ট করেছিলাম, লেকচার 1-এ তো ডে ব্রয়ের হাইপোথিসিস নিয়ে আলোচনা হয়েছে, লেকচার 2-তে হাইজেনবার্গস আনসার্টেনিটি প্রিন্সিপাল নিয়ে আলোচনা হয়েছে। ভিডিওটি একবার দেখে নিও যদি দেখা না থাকে। সেখানে আমি বলেছিলাম যে হাইজেনবার্গের আনসার্টেনিটি প্রিন্সিপালটিকে আমরা ম্যাথমেটিক্যালি যখন লিখছি তখন দুটো কমপ্লিমেন্টারি ভ্যারিয়েবল দিয়ে লিখছি। একটা হচ্ছে ডেল্টা এক্স ডেল্টা পি এক্স গ্রেটার অর ইকুয়ালস টু h²/2, আর একটা হচ্ছে এনার্জি অ্যান্ড টাইম। এদের যে আনসার্টেনিটি তাদের গুণফলের মানও h²/2 হবে। এক্ষেত্রে যেহেতু প্রমাণ করে দেখাতে হবে তোমাকে যে একটি একবর্ণী আলোকরশ্মি পাওয়া সম্ভব নয়, সেখানে আমরা হাইজেনবার্গের আনসার্টেনিটি প্রিন্সিপালের এই সমীকরণটা দিয়ে ব্যাখ্যা করব। এটা হচ্ছে ডেল্টা ই গুণ ডেল্টা টি গ্রেটার অর ইকুয়ালস টু h²/2। তাহলে এই আনসার্টেনিটির মিনিমাম ভ্যালু কত? এই দুটো আনসার্টেনিটির গুণফলে মিনিমাম মান হচ্ছে h²/2। এখান থেকে দেখো আমরা জানি যে কোনো একটি তড়িৎচুম্বকীয় তরঙ্গ, মনোক্রোম্যাটিক লাইট মানে কি, সেটা তো তড়িৎচুম্বকীয় তরঙ্গ হবে। কোনো একটি তড়িৎচুম্বকীয় তরঙ্গের শক্তির ফর্মুলা হচ্ছে E = h নিউ, যেখানে h হলো প্ল্যাঙ্কের ধ্রুবক এবং নিউ হলো ফ্রিকোয়েন্সি। তাহলে যদি এনার্জির মধ্যে আনসার্টেনিটি থাকে তাহলে h তো ধ্রুবক, এটা তো কোনো চেঞ্জ হবে না, তাহলে নিউ এর মান পাল্টাবে। এটা তাহলে নিউ বা কম্পাঙ্কের একটা আনসার্টেনিটি থাকবে, তবেই তো এনার্জি আনসার্টেনিটি পাবো। তাহলে এখানে আমরা লিখছি h ডেল্টা নিউ গুণ ডেল্টা টি ইজ ইকুয়াল টু h²/2। তাহলে ডেল্টা নিউ ইকুয়ালস টু কত? h²/2h ডেল্টা টি। বেশ, আবার এদিকে আমরা জানি h² মানে হলো h/2π, অর্থাৎ প্ল্যাঙ্কের ধ্রুবককে 2π দিয়ে ভাগ করতে হবে। তাহলে এটা দেখো ওপর নিচে h ভাগ হয়ে গেল, তাহলে 1/4π ডেল্টা টি। ডেল্টা টি এটা কি বোঝায়? এটা হচ্ছে একটা পরমাণুর স্থায়িত্বকাল। উত্তেজিত অবস্থায় গেলে একটা পরমাণু ডেল্টা টি সমান 10⁻⁸ সেকেন্ড অবধি, তারপর সে আবার গ্রাউন্ড স্টেটে ফিরে আসে। যখন মনোক্রোম্যাটিক সোর্স থেকে যখন লাইট বেরোবে তার মানে সেই মনোক্রোম্যাটিক সোর্সে পরমাণুটা উত্তেজিত অবস্থায় যাচ্ছে, সেখান থেকে আবার যখন গ্রাউন্ড স্টেটে ফিরছে সে সময় উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে ইলেকট্রন ঝাঁপাবে, তার ফলে ফোটন কণার স্রোত বেরোবে এবং সেটাই হচ্ছে আলোকরশ্মির উৎস। তাহলে উত্তেজিত অবস্থায় যখন পৌঁছচ্ছে, যখন ইলেকট্রন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে ঝাঁপ দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত যে সময়কালটা সেটা হচ্ছে 10⁻⁸ সেকেন্ড। তাহলে সময়ের যে আনসার্টেনিটি সেটা মান হবে 10⁻⁸ সেকেন্ড। তাহলে এখানে ডেল্টা নিউ 1/4π ডেল্টা টি এর মান হচ্ছে 10⁻⁸ সেকেন্ড। তাহলে আনসার্টেনিটি আসছে 8 × 10⁶ হার্জ। তাহলে একটা মনোক্রোম্যাটিক সোর্স বা একবর্ণী আলোক উৎস কাকে বলবো? যেখান থেকে একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্কের আলো বেরোবে, অর্থাৎ নিউ হতে হবে ফিক্সড। কিন্তু আমাদের এখানে দেখো নিউয়েরও একটা আনসার্টেনিটি ভ্যালু পাচ্ছি যার মান 8 × 10⁶ হার্জ। তাহলে মনোক্রোম্যাটিক সোর্সের ক্ষেত্রে তো ডেল্টা নিউ সমান 0 হওয়া উচিত ছিল, কিন্তু এটা কি 0? না, এটা নন জিরো ভ্যালু। তাহলে ডেল্টা নিউ যদি নন জিরো নাই হয় তাহলে ফ্রিকোয়েন্সির একটা বা কম্পাঙ্কের একটা সীমা আছে, সেটা হচ্ছে গড় মান নিউ, আর এদিকে হচ্ছে নিউ মাইনাস ডেল্টা নিউ, আর এদিকে হলো নিউ প্লাস ডেল্টা নিউ। তাহলে একবর্ণী আলোক তরঙ্গ হওয়া সম্ভব নয়। প্রথম কারণ হচ্ছে ডেল্টা নিউটা 0 হচ্ছে না এখানে। দ্বিতীয়ত ডেল্টা নিউয়ের একটা ক্ষুদ্র মান থাকলেও আলোক তরঙ্গের যে কম্পাঙ্ক
সেই কম্পাঙ্কের সীমাটা হবে নিউ প্লাস মাইনাস ডেল্টা নিউ এর মধ্যে। ফলে মনোক্রোম্যাটিক সোর্স, এটাকে আমরা মনোক্রোম্যাটিক সোর্স বলি ঠিকই, কিন্তু পারফেক্টলি বা আইডিয়াল মনোক্রোম্যাটিক সোর্স is not possible because আইডিয়াল মনোক্রোম্যাটিক সোর্সে ডেল্টা নিউ 0 হওয়া উচিত, কিন্তু এই ডেল্টা নিউটা 0 হয় না, আমরা এখানে দেখতে পেয়েছি। নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। কোয়েশ্চেন নম্বর 5টার সলিউশন হচ্ছে আনসার্টেনিটি প্রিন্সিপাল থেকে আমরা জানি ডেল্টা এক্স ডেল্টা পি এক্স গ্রেটার দ্যান ইকুয়ালস টু এইচ কাট ওভার 2। এক্ষেত্রে আমরা যদি ডেল্টা এক্সটাকে এবং ডেল্টা পি এক্সের গুণফলটাকে এইচ ধরি তাহলে কোনো অসুবিধা নেই, কারণ এইচ হচ্ছে গ্রেটার দ্যান এইচ কাট ওভার 2, এটা ধরা যেতেই পারে। এবার ডেল্টা এক্স গুণ ডেল্টা পি এক্সের এই জায়গাটায় আমি যদি বেগ দিয়ে বোঝাই, বেগের আনসার্টেনিটি, তাহলে এটাকে লিখতে পারি এইচ ভাগ এম ডেল্টা এক্স। এখন ডেল্টা এক্স হচ্ছে পজিশনাল আনসার্টেনিটি, যেটা প্রশ্নে বলা আছে ডেল্টা এক্সের মান ল্যামডা। এখন ডে ব্রয়ের হাইপোথিসিস থেকে আমরা বলতে পারি ল্যামডা ইকুয়ালস টু এইচ ভাগ পি, তাহলে এইচ ভাগ ল্যামডা ইজ ইকুয়াল টু পি। এই মানটাকে এখানে লিখব, এটাকে আলাদা করে রাখি। তাহলে এইচ ভাগ ল্যামডা ইকুয়ালস টু পি ভাগ এম। তাহলে পি হচ্ছে ভর বেগ, অর্থাৎ কণাটির ভর এবং বেগের গুণফল, আর নিচে কণাটির ভর দিয়ে ভাগ, তাহলে ডেল্টা ভি ইকুয়ালস টু ভি। এটাই প্রমাণ করতে বলা হয়েছে। কোয়েশ্চেন নম্বর 6-এ কী বলা আছে সেটা একবার দেখে নেওয়া যাক। প্রশ্নটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, দেখে নাও। The lifetime of an excited atomic state is 10 to the power minus 8 second. Calculate the minimum uncertainty in determining the energy of the excited state. অর্থাৎ একটি উত্তেজিত পরমাণুর জীবনকাল সেটা হচ্ছে 10 to the power minus 8 সেকেন্ড অবধি। এখান থেকে সেই পরমাণুটির শক্তির যে ন্যূনতম আনসার্টেনিটি বা মিনিমাম আনসার্টেনিটি ভ্যালু, সেটা হাইজেনবার্গের নীতি থেকে প্রমাণ করো। কোয়েশ্চেন নম্বর 6-এ বলা আছে সেটা হচ্ছে প্রশ্ন অনুসারে ডেল্টা টি দেওয়া আছে, সেটা হচ্ছে 10 to the power minus 8 সেকেন্ড। আমরা জানি ডেল্টা ই গুণ ডেল্টা টি গ্রেটার আর ইকুয়ালস টু এইচ কাট ওভার 2। তাহলে আমরা মিনিমাম ভ্যালুটাই নিয়ে নিচ্ছি, এটা দিয়ে সমাধানটা করছি। এখানে ডেল্টা ই এর ভ্যালু বার করতে বলা হয়েছে, ডেল্টা টিটা বলে দিয়েছে এইচ কাট ভাগ 2, ডেল্টা টি এর মান 10 to the power minus 8 সেকেন্ড। আচ্ছা, এইচ কাটের মানটা আমাদের জানা আছে 1.05 গুণ 10 to the power minus 34 জুল সেকেন্ড, আর নিচে 2 × 10 to the power minus 8 সেকেন্ড। এটা হিসেব করলে যেটা আসবে সেটা হচ্ছে 6.25 গুণ 10 to the power minus 8 ইলেকট্রন ভোল্ট। তোমরা হিসেব করে দেখো এটা মিলছে কিনা। এটা হচ্ছে শক্তির আনসার্টেনিটি ভ্যালু, এনার্জির আনসার্টেনিটি ভ্যালু যেটা আমরা পেলাম। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে দ্য পজিশন অ্যান্ড মোমেন্টাম অফ দ্য 1 কিলো ইলেকট্রন ভোল্ট ইলেকট্রন আর মেজার্ড সাইমultaneously। অর্থাৎ একটা 1 কিলো ইলেকট্রন ভোল্ট শক্তি সম্পন্ন একটি ইলেকট্রনের অবস্থান এবং ভরবেগ দুটোই একসঙ্গে নির্ণয় করা হয়েছে। যদি এর অবস্থান 1 অ্যাংস্ট্রমের মধ্যে থাকে, অর্থাৎ এর অবস্থানের আনসার্টেনিটি ভ্যালু যদি 1 অ্যাংস্ট্রম হয়, তাহলে ফাইন্ড দ্য পার্সেন্টেজ অফ আনসার্টেনিটি ইন ইটস মোমেন্টাম। তাহলে এর ভরবেগ নির্ণয়ের ক্ষেত্রে যে আনসার্টেনিটি হয়েছে সেটার শতাংশে বা পার্সেন্টেজে হিসেব করে বের করো। একটা ইলেকট্রনের ভর দিয়ে দেওয়া আছে। তাহলে কোয়েশ্চেন নম্বর 7-এ কী দিয়ে দেওয়া আছে? পজিশনের আনসার্টেনিটি, অর্থাৎ ডেল্টা এক্স ইকুয়ালস টু 1 অ্যাংস্ট্রম। তাহলে আনসার্টেনিটি প্রিন্সিপাল থেকে ডেল্টা এক্স ডেল্টা পি এর গুণফল গ্রেটার আর ইকুয়ালস টু এইচ কাট ওভার 2। আমরা মিনিমাম ভ্যালুটা নিয়ে হিসেব করি, অর্থাৎ ডেল্টা পি এক্স ইজ ইকুয়াল টু এইচ কাট ভাগ 2 ডেল্টা এক্স। তাহলে এখানে ডেল্টা পি এক্সের ভ্যালু বসিয়ে দিই, 1.05 গুণ 10 to the power minus 34 জুল সেকেন্ড, নিচে 2 গুণ ডেল্টা এক্স মানে 1 অ্যাংস্ট্রম মানে 10 to the power minus 10 মিটার। সব এসআইতে লেখা হলো, এসআই সিস্টেমে।
তাহলে ডেল্টা পি এক্সের ভ্যালু হচ্ছে 0.525 টাইমস 10⁻24 কিলোগ্রাম মিটার প্রতি সেকেন্ড। এখন আমরা জানি কাইনেটিক এনার্জি বা গতিশক্তির সঙ্গে ভরবেগের সম্পর্ক এরকম, অর্থাৎ ভরবেগ √2mE। সেখান থেকে আমরা ভরবেগের মান বের করে নিতে পারি, কারণ একটা ইলেকট্রনের শক্তি দিয়ে দিয়েছে। প্রশ্নে দেখো ভালো করে, একটি ইলেকট্রনের শক্তি দিয়ে দিয়েছে 1 কিলো ইলেকট্রন ভোল্ট। তাহলে E এর মান হচ্ছে 1 keV, অর্থাৎ 10 কিউব ইলেকট্রন ভোল্ট। তাহলে ইলেকট্রনের ভরও দিয়ে দিয়েছে, ভর হচ্ছে 9.1 গুণ 10⁻31 কেজি, অ্যান্ড E এর মান হচ্ছে 10 কিউব ইলেকট্রন ভোল্ট। ইলেকট্রন ভোল্টকে আবার জুলে আনতে হবে, তাহলে গুণ করতে হবে 1.6 গুণ 10⁻19। তাহলে এটা আসছে কেজি মিটার প্রতি সেকেন্ড, এই এককে আসবে। অতএব পি এর মান কত আসছে এখান থেকে? পি এর মান যেটা আসবে সেটা হচ্ছে 1.7 গুণ 10⁻23 কেজি মিটার পার সেকেন্ড। আমি যেটা হিসেব করছি, যেই হিসেব করে যেটা লিখছি, সেটা তোমরা অবশ্যই ভেরিফাই করে দেখো এটা আসছে কি না। যদি এই মানটা না আসে বা ভুল কিছু মনে হয়, তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। অতএব মোমেন্টাম নির্ণয়ের যে আনসার্টেনিটি সেটা ডেল্টা পি, এবং মোমেন্টামের যে ভ্যালু সেটা হলো পি। তাহলে এই দুটো মান আমার জানা আছে, একটা এইটা আর একটা এইটা। এই দুটো মানকে ব্যবহার করে আমরা এবার শতাংশে হিসেব করব কত আসছে উত্তরটা। তাহলে ডেল্টা পি হচ্ছে 0.525 গুণ 10⁻34, অ্যান্ড পি এর ভ্যালু হচ্ছে 1.7 গুণ 10⁻23। দুটোই কেজি মিটার প্রতি সেকেন্ড, ইউনিটগুলো ভাগ হয়ে গেল। তাহলে এখান থেকে এটা যদি পার্সেন্টেজে হিসেব করা যায়, অতএব ডেল্টা পি ভাগ পি গুণ 100 ইজ ইকুয়াল টু 3.09%। এরপরে শেষ প্রশ্ন, 8 নম্বর প্রশ্নটা। আমি সব প্রশ্নগুলো স্ক্রিনে দিয়ে দিয়েছি এক এক করে। প্রত্যেকটা প্রশ্নের আলোচনা করার শুরুতেই একটা করে প্রশ্ন দিয়ে দিচ্ছি, তোমরা সেগুলোকে খাতায় লিখে নেবে এবং সেই অনুযায়ী সলভ করবে, তাহলে তোমাদের সুবিধা হবে। লাস্ট যে কোয়েশ্চেনটা আছে সেটা হলো ক্যালকুলেট দ্য 0 পয়েন্ট এনার্জি অফ এ লিনিয়ার হারমোনিক অসিলেটর বেসড অন দ্য আনসার্টেনিটি প্রিন্সিপাল। অর্থাৎ একটি লিনিয়ার হারমোনিক অসিলেটরের 0 পয়েন্ট এনার্জি, 0 পয়েন্ট এনার্জি হচ্ছে যে শক্তিটা 0 কেলভিন উষ্ণতায় কোনো একটা কিছু শক্তি যা হবে, সেই শক্তির ওই মানটাকে বলা হয় 0 পয়েন্ট এনার্জি। এবং বাস্তবে যেটা দেখা যায়, মজার বিষয় এই হলো, নাম হতে পারে 0 পয়েন্ট এনার্জি, কিন্তু ওই শক্তিটার মান 0 হয় না। 0 পয়েন্ট এনার্জিতে 0 কথাটা এসেছে 0 কেলভিনের সাপেক্ষে। তাহলে কোয়েশ্চেন নাম্বার 8, এটা সলভ কীভাবে করা যায় দেখো। সেই একই ব্যাপার, আমি ডিরেক্টলি লিখছি ডেল্টা পি ইজ ইকুয়াল টু এইচ কাট ওভার 2 ডেল্টা এক্স। কোথা থেকে এলো, কীভাবে এলো নিশ্চয়ই জানো, আগে অলরেডি 7টা প্রশ্ন সলভ করে ফেলেছি। এবার একটা লিনিয়ার হারমোনিক অসিলেটরের মোট শক্তি যদি লিখতে হয়, সেটা হচ্ছে ই ইজ ইকুয়াল টু ডেল্টা পি স্কোয়ার ভাগ 2m, অর্থাৎ এটা হচ্ছে গতিশক্তি বা কাইনেটিক এনার্জির পার্ট। আর একটা লিনিয়ার হারমোনিক অসিলেটরের পোটেনশিয়াল এনার্জির যে অংশটা, সেটা হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার। এখানে এক্সের জায়গায় ডেল্টা এক্স আর মোমেন্টামের জায়গায় বা ভরবেগের জায়গায় ডেল্টা পি লিখছি, কারণ আনসার্টেনিটি দিয়ে বোঝাচ্ছি। আচ্ছা, এখানে কে ইজ ইকুয়াল টু, কে হচ্ছে একটা কনস্ট্যান্ট। তোমরা লিনিয়ার হারমোনিক অসিলেটর সম্পর্কে যদি কিছুটা হলেও পড়ে থাকো, তাহলে নিশ্চয়ই জানো যে কে একটা ধ্রুবক এবং এর মান হচ্ছে এম ওমেগা স্কোয়ার, যেখানে এম হচ্ছে হারমোনিক অসিলেটরের ভর বা মাস এবং ওমেগা হচ্ছে কৌণিক বেগ বা অ্যাঙ্গুলার স্পিড। বেশ, তাহলে শক্তির পরিমাণ কত হচ্ছে? ই ইজ ইকুয়াল টু ডেল্টা পি এর মান এখানে লেখা আছে, তাহলে এই মানটা লিখে দিচ্ছি। ডেল্টা পি সমান সমান এইচ কাট ওভার 2 ডেল্টা এক্স, তাহলে এটা হবে এইচ কাট স্কোয়ার ভাগ 4 ডেল্টা এক্স স্কোয়ার, তার সঙ্গে আরও 2m গুণ, তার মানে হবে 8m ডেল্টা এক্সের স্কোয়ার প্লাস হাফ কে ডেল্টা এক্সের স্কোয়ার। এবার এখানে কে এর মানও বসিয়ে দেবো আর ডেল্টা এক্সের মানও বসিয়ে দেবো। ডেল্টা এক্স হচ্ছে অবস্থানের আনসার্টেনিটি এবং যার মান হচ্ছে আর। তাহলে এখানে এইচ কাট ভাগ 8m আর স্কোয়ার প্লাস হাফ m ওমেগা স্কোয়ার আর স্কোয়ার।
এবার এই শক্তিটা 0 পয়েন্ট এনার্জি হচ্ছে মিনিমাম এনার্জি, একটা লিনিয়ার হারমোনিক অসিলেটরের মিনিমাম এনার্জি হচ্ছে 0 পয়েন্ট এনার্জি, এবং এই মিনিমাম এনার্জিটা অ্যাচিভ করা হয় কখন, যখন টেম্পারেচার হয়ে যায় 0 কেলভিন, এবং সেই সময় এনার্জিটা হয় মিনিমাম বাট নট ইকুয়ালস টু 0। কেমন? তাহলে এই মিনিমাম এনার্জিটাকে বলা হচ্ছে 0 পয়েন্ট এনার্জি। তাহলে এই মিনিমাম এনার্জি বার করতে গেলে আমাদের কাছে শর্ত আছে ডিই ডিআর শুড বি ইকুয়ালস টু 0 ফর এনার্জি টু বি মিনিমাম। তাহলে এই সমীকরণটিকে আর এর রেসপেক্টে ডেরিভেটিভ করতে হবে, তারপরে যা আসবে সেটাকে শূন্যের সাথে সমান করে দিতে হবে, ইকুয়াল টু 0 করে দিলে আর এর যে মানটা আসবে আর এর সেই মানটার জন্য এই এনার্জিটা হবে মিনিমাম, অর্থাৎ 0 পয়েন্ট এনার্জি। তাহলে ডিই ডিআর এর ভ্যালু কত আসছে? এর ভ্যালু আসছে সেটা হবে এইচ কাট স্কোয়ার আর নিচে 8m আর স্কোয়ার, তার মানে এটা হবে -2 আর কিউব প্লাস m ওমেগা স্কোয়ার আর। এটা হচ্ছে ডিই ডিআর এর ভ্যালু, ডিই ডিআর। তাহলে এটাকে যদি ইকুয়াল টু 0 করে দিই তাহলে কি আসছে, সেখান থেকে আসবে আর আর ইকুয়ালস টু আসবে, আমি একবারে লিখছি এইচ কাট ওভার 2m ওমেগা। আমি বারবার বলছি প্রত্যেকটা ক্যালকুলেশন তোমরা নিজেরা ভেরিফাই করে দেখবে ঠিক আছে কিনা, যদি ভুল হয় তাহলে আমাকে কমেন্টে জানাবে। অতএব আর এর এই মানটা যদি এই ই এর বা এনার্জি সমীকরণে বসাই তাহলে এনার্জিটা মিনিমাম হবে। সুতরাং মিনিমাম এনার্জি বা 0 পয়েন্ট এনার্জি হচ্ছে এইচ কাট স্কোয়ার ভাগ 8m আর স্কোয়ার, এর মানটা কত, আর স্কোয়ারটা নিচে, তাহলে এটা হবে 2m ওমেগা ভাগ এইচ কাট প্লাস হাফ m ওমেগা স্কোয়ার আর স্কোয়ার, মানে এটা হচ্ছে এইচ কাট ভাগ 2m ওমেগা। বেশ, তাহলে এখান থেকে ই মিনিমাম কত এলো হিসাব করে দেখা যাক। 1/4 m কেটে গেছে, সরি 1/4 এইচ কাট ওমেগা প্লাস 1/4 এইচ কাট ওমেগা, অর্থাৎ 0 পয়েন্ট এনার্জি ইজ ইকুয়াল টু হবে হাফ এইচ কাট ওমেগা। এই হলো আনসার। তোমরা এই 8টি প্রশ্ন ভালো করে খাতায় লিখে নাও এবং ক্যালকুলেশনগুলো নিজেরা স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা করো, তাহলে প্রত্যেকটা স্টেপ তোমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। কোথাও কোথাও কিছু সমস্যা হবে, কোথাও কোথাও মনে কিছু প্রশ্ন জাগবে, সেগুলো আমাকে কমেন্ট করে জানাতে পারো, আমি সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। হয় সেটা পরের ভিডিওতে দেবো অথবা কমেন্ট সেকশনেই আমি তোমাদের প্রশ্নের উত্তর দিয়ে দেবো। ভালো থেকো।